আমরা এসেছিলাম গ্রামের বাড়িতে বেড়াতে। আর গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তাছাড়া কুষ্টিয়াতে প্রায় যাওয়া হয়। অথচ এই কুষ্টিয়াতেই রয়েছে লালন ফকিরের সেই ঐতিহ্যবাহী মাজার। দূর দূরান্তের কত মানুষ যে এখানে এসে ভিড় জমায়, অথচ আমার দেখার সৌভাগ্য জোটেনি কখনো। ওই যে একটা প্রবাদ আছে না, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষে একটি শিশির বিন্দু। আমার হয়েছে এই অবস্থা। তাই এবার আর কোনো অজুহাত নয়, তো রওনা দিলাম সোজা লালন ফকিরের মাজারের উদ্দেশ্যে। মাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার দুই পাশে এইরকম সবুজের সমারোহ দেখে মনটা একেবারে ভরে গেল। আমার বরের বাড়ি থেকে মাজার পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল মাত্র 40 মিনিটের মতো। আমরা এখন গাড়ি থেকে নেমে সোজা হাঁটা শুরু করেছি মাজারের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে মাজারের ভিতরে ঢোকার গেট। গেট দিয়ে ভিতরে ঢুকেই কিছুক্ষণ হাঁটার পরেই দেখা যাবে সাদা পাথরের তৈরি লালন ফকিরের মাজার। আর এই মাজারেই লালন ফকিরের সমাধিস্থ করা হয়েছে। লালন শাহের মাজার হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান। শুধু লালন ফকির নয়, এখানে লালনের অসংখ্য শিষ্য বা ভক্ত বা অনুসারীদের কবর রয়েছে। এই সকল কবরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মাজার। এই মাজারটি মূলত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালন শাহের মৃত্যুর পর তার বহু ভক্তরা এখানে ভিড় জমাতে থাকে। বহু দর্শনার্থীর সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে। 1963 সালের এখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। বর্তমানে এখানে বিভিন্ন দেশের দর্শনার্থীর সমাগম দেখতে পাওয়া যায়। কুষ্টিয়া শহরের অদূরে ছেউরিয়া একটি ছায়াঘেরা নিবিড় গ্রাম। এক পাশে গড়াই, অন্য পাশে কালীগঙ্গা, দুটি বহমান নদী। আজ থেকে প্রায় 235 বছর আগের একদিন ভোরবেলা 16-17 বছরের বয়সের অচেতন লালন ভাসতে ভাসতে কালীগঙ্গা নদীর তীরে এসে ভিড়ল। ছেউরিয়া গ্রামের মৌলানা মলম কারিকার নামাজি লোক ছিলেন। ভোরবেলা মৌলানা মলম ফজরের নামাজ পড়ে কালীগঙ্গা নদীর তীরে হাওয়া খেতে আসলেন। হঠাৎ করে দেখতে পেলেন এক অচেনা সংজ্ঞাহীন যুবক অর্ধ জন্মগ্ন অবস্থায় পড়ে আছে। ছেলেটির মুখেও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান। তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে। খুব ধীরে ধীরে পড়ছে শ্বাস প্রশ্বাস। নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভিতর হু হু করে উঠল। এ কোনো অচেনা যুবক নয়, খোদা যেন তার সন্তানকেই ভাসিয়ে এনেছে তার কাছে। মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তার অপর 3 ভাইকে সাথে নিয়ে আসলেন। এবার 4 ভাই ধরাধরি করে অচেনা যুবককে নিজের বাড়িতে আনলেন। মলম ও তার স্ত্রী মতিজান দিন রাত সেবা যত্ন করতে লাগলেন। দিনে দিনে অচেনা যুবকটি জীবনের আলো ফিরে পেল। মতিজান জিজ্ঞাসা করল, বাবা তোমার নাম কি? যুবকটা উত্তর দিল, লালন ফকির। হ্যাঁ, সেই যুবকটাই ছিল লালন ফকির। 1774 সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া তখন জেলা ছিল না, অবিভক্ত ভারতবর্ষে নদিয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল। লালন গড়াই নদীর তীরে গড়ে ওঠা ভাড়ারা গ্রামে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শ্রী মাধবকর আর মাতা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। সেই পরিবার থেকে তিনি কিভাবে মুসলিম পরিবারে ঠাঁই পেলেন তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। তবে কথিত আছে ছেলেবেলার অসুস্থ অবস্থায় তার পরিবার তাকে ত্যাগ করে। এটাও কথিত আছে গঙ্গা স্থান থেকে ফেরার পথে লালন বসন্ত রোগে গুরুতরভাবে আক্রান্ত হয়ে পড়ে। রোগের প্রকোপে অচেতন হয়ে পড়লে সঙ্গী সাথীরা তাকে মৃত মনে করে। রোগ সংক্রামকের ভয়ে তারা তাড়াতাড়ি মুখাগ্নি করে নদীতে ফেলে দেয়। তারপর তিনি ভাসতে ভাসতে সেই মুসলিম পরিবারে এগিয়ে ওঠেন। লালন ফকিরের জন্ম পরিচয় নিয়ে যে তথ্যটি দিয়েছি সেটাও পুরোপুরি নির্ভরযোগ্যতা নেই, কেননা তার জাতিত্ব পরিচয় রহস্যময়। আসলে লালন নিজেও তার জন্ম পরিচয় প্রদান করতে উৎসাহবোধ করেননি। তার গানে বারবার তুলে ধরেছিলেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। সত্যিই তাই, জাতপাতের ঊর্ধ্বে উঠে লালন নিজেকে শুধু মানুষ হিসেবেই পরিচয় দিয়ে গেছেন। এবার নিয়ে আসলাম লালন ফকিরের মাজারের পাশে অবস্থিত এই আশ্রয় কেন্দ্রটি। এখানে প্রতি বছর হাজার হাজার লালন ভক্তদের আগমন ঘটে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে অসংখ্য দর্শনার্থী, যারা এখানে এসে আশ্রয় গ্রহণ করেন। লালন ফকির সবসময় নিজেকে মানুষ হিসেবে দেখিয়েছেন। আধ্যাত্মিক ফকির লালন শাহ গানের মাধ্যমে সমাজের জাতিভেদ, উঁচু নিচু, ধর্মীয় গোঁড়ামি, সুদ প্রথার বিরুদ্ধে মানুষের চেতনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষের বিবেককে জাগিয়েছেন। মানুষের ভিতরের পশুত্বকে হত্যা করাকেও মানবতার জয়গান গেয়েছেন। লালন ছিলেন স্বশিক্ষিত, তবে তিনি বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষা নিয়েছেন তা আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে গবেষণার পর গবেষণা। তার পাণ্ডিত্য, তার জ্ঞানের যে গভীরতা, তা আজ মানবজাতির কল্যাণে ব্যবহার হচ্ছে। লালনকে কেউ কিছু জিজ্ঞাসা করলে বা জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ গানের মাধ্যমে জবাব দিতেন। আকস্মিকভাবে তার হৃদয় থেকে উচ্চারিত যে গান আর সুর তা মানুষের অন্তরকে বিকশিত করত।
আর এই মাজারে যে কত রকম মানুষ আসে তার কোনো ইয়ত্তা নেই। কেউ ভাবের পাগল, কেউ ভবের পাগল, আবার কেউ লালন পাগল। এটা যেন একটা পাগলেরই আড্ডাখানা। তেমনই এক পাগলের গান। কেমনে আসে রায় তার ধরতি পারলে মনো বেরি দিতাম পাখির পায়। এই ভাবনায় একা একা ভাবে চিঠির গাড়ি বিল্ডিং পাখি কিছু আর থাকে না পাখি। লালন ফকির কেন্দ্রে কয় এই ভাবনায় একা একা ভাবে। আর লালন মাজারের সামনে যে দুটি কবর দেখা যাচ্ছে, এই দুটি কবর হচ্ছে লালনের পোষ্যকন্যা প্যারিনেসা ফকিরানী ও পাশেই রয়েছে প্যারিনেসা ফকিরানীর স্বামী ভুলাই শাহের কবর। এখানে মোট 18টি কবর আছে। তার মধ্যে আছে লালনের ভক্ত কামিনী ফকিরানী, এছাড়া আছে লালনের পালক পিতা মলম শাহের কবর। আরও এমন অসংখ্য ভক্তের কবর এখানে সমাহিত করা আছে। এর মধ্যে বিশেষ করে লালনের খুব কাছের ভক্ত, লালনের দেহরক্ষী বা গুরুমা হিসেবে পরিচিত ছিলেন, তিনি হলেন বিশাখা ফকিরানী। আর লালনের পালক পুত্র বা প্রথম ভক্ত শীতল শাহের কবরও এখানে আছে। এরপর মাজারের ভিতর রয়েছে লাল গালিচা দিয়ে ঢাকা, ডান পাশে লালন ফকিরের কবর এবং বাম পাশে আছে লালনের পালক মাতা মতিজান ফকিরানীর কবর। এই মাজারের পাশেই সরকার লালন ফকিরের স্মৃতি সংরক্ষণের জন্য এখানে একটি লালন একাডেমিক ভবন প্রতিষ্ঠা করেছেন, যেটির কাজ হচ্ছে লালনের গানগুলি সংরক্ষিত করা এবং লালনের গানের মাধ্যমে যে মানবতাবাদ উঠে এসেছে সেটি সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। একাডেমির ভিতরে ঢুকে প্রথমেই নজরে আসলো লালনের সেই চৌচালা ঘরের দরজা, যা আজও সংরক্ষিত আছে। তারপর লালনের ভেলায় ভেসে আসা একটি চিত্র, আর নিচেই রয়েছে লালন শাহের শিষ্যদের ব্যবহৃত একটি ডেকচি, আর কোনায় রয়েছে লালন অবয়বে কাঠের তৈরি একটি মূর্তি। এগুলি অবশ্য পরে তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য। আর এই কাছের বাক্সের মধ্যে যে আসনটি রয়েছে তা হলো লালন ফকিরের সেই সময়ের ব্যবহৃত জলচক্কি। আর এই কাছের দেরাজের মধ্যে যে 3টি একতারা রয়েছে তা লালন শাহের শিষ্যরা ব্যবহার করতেন। এর মধ্যে যে কোনো একটি লালন শাহের ব্যবহৃত একতারাও আছে। আর এটা হচ্ছে হুক্কা। সম্ভবত লালন ফকির তামাক সেবন করতেন, আর সেই তামাক এই হুক্কার সাহায্যে সেবন করতেন, যা এখনও অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে। আর এগুলো হচ্ছে লালনের ব্যবহৃত হাতের বালা, সিন্দুকের চাবি, পাশে প্রদীপ ও একটি তামার বাটি রয়েছে। এগুলো তিনি ব্যবহার করতেন। আর এই কাঁচের বাক্সের মধ্যে রয়েছে একটি তামার বদনা, তামার গিলাস, একটি সেচনি, জগ ও কলস রয়েছে। এগুলো তিনি সব ব্যবহার করতেন। অন্য দেরাজে রয়েছে লালনের ব্যবহৃত পায়ের খড়ম, হাতের ছড়ি ও ছোট্ট কাঠের বাক্স। আর দেওয়ালে টাঙানো রয়েছে লালনের স্মৃতি অবলম্বনে কিছু পটচিত্র। কীভাবে তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান রচনা করতেন, কীভাবে শিষ্যদের দীক্ষা দিতেন, এসবই এই একাডেমিতে তুলে ধরা হয়েছে। লালন ফকিরের জাত পরিচয় নিয়ে এই সংসারে অনেক বিতর্ক আছে, তবে তিনি জাতপাতের ঊর্ধ্বে গিয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি তার জীবদ্দশায় তার ভক্তদের কাছে যে দিক নির্দেশনা দিয়েছেন তা হলো তার মৃত্যুর পর যেন কোনো ধর্মীয় শাস্ত্র অনুযায়ী দাফন করা না হয়, জানাজা কিংবা শ্মশানে হরিকীর্তন কোনোটাই যেন না করা হয়, বরং তিনি যে ঘরে বসবাস করতেন সেই ঘরেই কবর দেওয়া হয়। লালনের সেই দিক নির্দেশনা মোতাবেক তার ভক্তরা তাকে বর্তমানে যেখানে মাজার সেটি ছিল লালনের শোবার ঘর, আর সেই ঘরেই তাকে সমাহিত করা হয় কোনো ধর্মীয় শাস্ত্র ছাড়াই। তবে এর থেকে প্রমাণিত হয় যে লালন কোনো ধর্মের অনুসারী ছিলেন না। সব ধর্মের মানুষের সাথেই ছিল তার সখ্যতা, তাই সব ধর্মের মানুষই ভাবতেন লালন তাদের ধর্মের। লালন ফকিরের মনে যখন নতুন ভাবের বা গানের উদয় হতো, তৎক্ষণাৎ তিনি পোনামাছের ঝাঁক বলে সংকেত দিলেই শিষ্যরা দৌড়ে আসতেন একতারা আর ডুগডুগি হাতে। সাথে সাথে খাতা কলম নিয়ে ছুটে আসতেন মানিক শাহ পণ্ডিত ও মনিরুদ্দিন শাহ। তারা লালনের কণ্ঠের গান খাতায় লিখে ফেলতেন। লালনের ভক্তরা দাবি করেন শাহজির 10,000-এর মতো গান রয়েছে, তবে গবেষকদের ধারণা তা হবে 1,000-এর মতো। লালনের গান তার কণ্ঠ থেকে
শিষ্যদের মাধ্যমে গণমানুষের কণ্ঠে ছড়িয়ে পড়ে, যে গান এখন বাংলার সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীতে যুগে যুগে সাধক পণ্ডিত ব্যক্তিরা এসেছেন মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। তারা কখনো নিজেদের কথা ভাবেননি, ভেবেছেন মানব জাতির কথা, মানুষের মুক্তি খুঁজেছেন, দেখিয়েছেন আলোর পথ। লালনের গান দেহকেন্দ্রিক। গ্রামের মানুষেরা এই গানকে দেহতত্ত্ব বলে থাকে। অর্থাৎ লালন বিশ্বাস করে মানব দেহের মধ্যে সব আছে, এই দেহের মধ্যেই ভাবের মানুষ, মনের মানুষ, অসীম পাখি বাস করে। লালন মানবদেহকে কখনো ঘর, কখনো খাঁচা, আবার কখনো আশিনগর নামে ডেকেছেন। এই বিষয়ে রয়েছে তার অনেক গান। তো আজকের মতো মাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে মাজারের বাইরে বেশ কিছু দোকান আছে যারা তাদের বিভিন্ন খেলনা, আকর্ষণীয় শোপিস সাজিয়ে রেখেছেন। আপনারা ইচ্ছা করলে এগুলো দেখে কিনে নিয়েও যেতে পারেন। সবশেষে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে একটি কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন। আর ফেসবুক পেজের দর্শক হলে একটি ফলো দিয়ে লাইক করতে একদম ভুলবেন না। সর্বশেষে সকলের সুস্থতা ও আগাম নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।